রোমিও জুলিয়েট, রোমিও যদি নায়ক হয়, রোমিওর নায়িকার নাম হচ্ছে জুলিয়েট। আচ্ছা, তো জুলিয়েট লিখলাম, নায়িকা জুলিয়েট। এখানে এখানে রোজালিন নামে একটা মেয়ে আছে, রোজালিন, যে কিনা রোমিওর প্রথম প্রেমিকা, রোমিওর সাবেক প্রেমিকা। মনে রেখো, রোমিওর এক্স, আমরা এইভাবে লিখে রাখি বুঝার জন্য। রোজালিন হচ্ছে রোমিওর এক্স গার্লফ্রেন্ড, রোজালিন হচ্ছে রোমিওর এক্স। তো রোমিও কিন্তু রোজালিনের প্রেমে একেবারে হাবুডুবু, হ্যাঁ, খেয়ে পরবর্তীতে সে জুলিয়েটের জন্য পাগল হয়ে যায়, কিন্তু প্রথম জীবনে সে রোজালিনের প্রতি মারাত্মক ফিদা ছিল, ক্রাশ ছিল, রোজালিনকে তার বেশি ভালো লাগতো। এরপরে আমরা এই নাটকের যে আরেকটা ক্যারেক্টারের নাম জানবো, সেটা হচ্ছে ফ্রায়ার লরেন্স। ঠিক আছে, ফ্রায়ার লরেন্স। ফ্রায়ার লরেন্স হচ্ছে একজন সন্ন্যাসী, এই নাটকের একজন সন্ন্যাসী, মানে এসে সন্ন্যাসীর ভূমিকা পালন করে নাটকের ক্যারেক্টার, সে হচ্ছে ফ্রায়ার লরেন্স। এরপরে আমরা টাইবোল্টকে চিনবো নাটকের মধ্যে। টাইবোল্ট হচ্ছে যে এই নাটকের যে নায়িকা জুলিয়েট, জুলিয়েটের কাজিন, চাচাতো ভাই আর কি, জুলিয়েটের কাজিনের নাম হচ্ছে টাইবোল্ট, জুলিয়েটের চাচাতো ভাই হচ্ছে টাইবোল্ট। এবং এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মন্টেগু ফ্যামিলি। মন্টেগু ফ্যামিলি, তো মন্টেগু ফ্যামিলি মানে হচ্ছে আসলে রোমিওর পরিবার, যেহেতু রোমিওর পরিবার আমি এখানে লিখছি, আর জুলিয়েটদের পরিবারের নাম হচ্ছে কাপুলেট ফ্যামিলি। ভালো করে বুঝে নাও, মন্টেগু পরিবার হচ্ছে রোমিওর পরিবার, আর কাপুলেট ফ্যামিলি হচ্ছে জুলিয়েটের পরিবার। একটা হচ্ছে মন্টেগু ফ্যামিলি, আর একটা হচ্ছে কাপুলেট ফ্যামিলি। তাহলে মন্টেগু ফ্যামিলি হচ্ছে জুলিয়েটের পরিবার, আর রোমিওর পরিবার, আর কাপুলেট ফ্যামিলি হচ্ছে জুলিয়েটের পরিবার। এরপরে এই নাটকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে প্রিন্স এসকালাস। ঠিক আছে, প্রিন্স এসকালাস। তো প্রিন্স এসকালাস উনি হচ্ছেন ভেরোনার শাসক। ভেরোনার শাসক, ভেরোনা হচ্ছে এই গল্পের প্রেক্ষাপটে, মানে এই নাটকটা ইতালির যে প্রদেশ বা ইতালির যে শহরের প্রেক্ষাপটে লেখা, ওই শহরের নাম হচ্ছে ভেরোনা। আমরা জানি রোম আছে ইতালিতে, ভেনিস আছে, এরকম ভেরোনাও একটা শহর। এরপরে আমরা নাটকের আরেকটা ক্যারেক্টারের নাম জানবো, সে হচ্ছে প্যারিস। প্যারিস হচ্ছে আসলে রাজার আত্মীয়, এই যে ভেরোনার যে শাসক, শাসকের আত্মীয় আর কি, এই ভেরোনার শাসকের রিলেটিভ থাকে। আর প্যারিসের সাথে নাটকের একটা পর্যায়ে জুলিয়েটের বিয়ে ঠিক হয়। আমরা জুলিয়েটের বাগদত্তা বলতে পারি। বাগদত্তা মানে হচ্ছে যার সাথে বিয়ে ঠিক হয়, জুলিয়েটের বাগদত্তা। তাহলে এই হচ্ছে নাটকের ক্যারেক্টার। এখন আমরা প্রত্যেকটা ক্যারেক্টার পর্যালোচনা করব এবং মজা করে আমরা নাটকটা শুনবো, পড়ব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আস্তে আস্তে আলোচনায় যাচ্ছি, মনোযোগ দেন আস্তে আস্তে। সেটা হচ্ছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নাটকের গুরুত্বপূর্ণ অংশে চলে যাচ্ছি। শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ভেরোনার শাসকের নাম হচ্ছে প্রিন্স এসকালাস, তিনি হচ্ছেন ভেরোনার রাজা। নাটকের এক পর্যায়ে তার আগমন ঘটবে। কিভাবে ঘটবে শুনো। এই রোমিওর পরিবারের নাম হচ্ছে মন্টেগু ফ্যামিলি। ভালো করে বুঝে নাও, রোমিওর পরিবারের নাম হচ্ছে মন্টেগু পরিবার। আচ্ছা মনে করো একটা ছেলের নাম হচ্ছে রতন এবং তার পরিবারের নাম হচ্ছে চৌধুরী পরিবার, তাহলে ছেলেটার নাম কি হবে? রতন চৌধুরী। মনে করো একটা ছেলের নাম হচ্ছে সুমন, তার পরিবার হচ্ছে খান পরিবার, তাহলে নাম কি হবে? সুমন খান। তেমনি করে রোমিওর পরিবারের নাম হচ্ছে মন্টেগু ফ্যামিলি, এজন্য রোমিওর নাম হচ্ছে রোমিও মন্টেগু। রোমিওর নাম হচ্ছে, মনে রেখো, রোমিও মন্টেগু। তাহলে রোমিওর বাবার নাম হচ্ছে মিস্টার মন্টেগু, মানে জনাব মন্টেগু। আর রোমিওর মায়ের নাম হচ্ছে লেডি মন্টেগু, নামের আগে একটা লেডি হবে, আমাদের বেগম সাহেবা বলে না, এরকম আর কি। তাহলে আমাকে আরেকবার বলি আমি, রোমিওর বাবার নাম হচ্ছে মিস্টার মন্টেগু, তাহলে রোমিওর মায়ের নাম হচ্ছে লেডি মন্টেগু, রোমিওর নাম হচ্ছে রোমিও মন্টেগু। তাহলে আমাকে বলো, জুলিয়েটের পরিবারের নাম হচ্ছে কাপুলেট ফ্যামিলি, তাহলে বলো তো জুলিয়েটের নাম হচ্ছে তাহলে জুলিয়েট কাপুলেট, জুলিয়েটের নাম হচ্ছে কি? জুলিয়েট কাপুলেট। তাহলে বলো তো তুমি, তাহলে জুলিয়েটের বাবার নাম কি? মিস্টার কাপুলেট। তাহলে জুলিয়েটের মায়ের নাম কি? লেডি কাপুলেট। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, আমরা এখানে 6টা ক্যারেক্টার পাইলাম। রোমিও নাম হচ্ছে রোমিও মন্টেগু, রোমিওর বাবার নাম হচ্ছে মিস্টার মন্টেগু, রোমিওর মায়ের নাম হচ্ছে লেডি মন্টেগু। জুলিয়েটের নাম হচ্ছে জুলিয়েট কাপুলেট, জুলিয়েটের বাবার নাম হচ্ছে মিস্টার কাপুলেট এবং জুলিয়েটের মায়ের নাম হচ্ছে লেডি কাপুলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই মন্টেগু ফ্যামিলি আর কাপুলেট ফ্যামিলির মধ্যে মানে জুলিয়েটের পরিবার আর রোমিওর পরিবারের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব, বংশ পরম্পরায় এই দুইটা পরিবারের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব। সামান্য কারণে তারা দ্বন্দ্বে, সংঘাতে, হাতাহাতি, হানাহানি, মারামারিতে লিপ্ত হয়। নর্মাল একটা কারণ, মানে একদম সিম্পল কারণে। মনে করো এই বাড়ির কুকুর ঘেউ করে উঠছে, তো ওই বাড়ির একজনের ডিস্টার্ব হয়েছে, সেই কুকুরকে মারছে, এই কুকুর থেকে আবার কাজের লোকের হাতাহাতি, এই বাড়ি ওই বাড়ির লোকজন, ফ্যামিলি মেম্বাররা মারামারি শুরু করছে। এবার একদিন সামান্য একটা ব্যাপারে দুইটা কাজের লোক, দুই বাড়ির দুইজন কাজের লোক ঝগড়া লেগে গেছে, ঝগড়া থেকে মারামারি শুরু হয়েছে। তো মারামারি থেকে আবার দুই পরিবারের লোকজন চলে আসছে মারামারি করতে, এই আসে ওই আসে, সবাই আসে। লাস্টে এবার এই যে মিস্টার মন্টেগু, এরপরে মিস্টার কাপুলেট, লেডি মন্টেগু, লেডি কাপুলেট সবাই আসছে, এসে আবার মারামারি শুরু করে দিছে, একজন আরেকজনকে মারে, ঘুষাঘুষি, কিল ঘুষি এগুলো শুরু করে দিছে। এবং মারামারি এরকম চরম পর্যায়ে চলে গেছে যে একজন আরেকজনকে খুন করবে, ছুরি বের করছে, মানে ছুরি টুরি বের করে, তলোয়ার বের করে একজন আরেকজনকে মেরে ফেলবে, এরকম অবস্থা। তো এখন এই রাস্তা দিয়ে তখন এই মুহূর্তে যাচ্ছিলেন যে ভেরোনার শাসক প্রিন্স এসকালাস। প্রিন্স এসকালাস কি করেছেন, তিনি তার সৈন্য সামন্ত নিয়ে, দলবল নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মানে টহল দিচ্ছিলেন আর কি, তো উনি দেখলেন যে এই দুই পরিবার চরম মারামারিতে লিপ্ত এবং এই মুহূর্তে খুন খারাপি হয়ে যাবে যদি না থামানো হয়। তখন প্রিন্স এসকালাস, মানে ভেরোনার শাসক, যুবরাজ আর কি, তিনি ধমক দিয়ে দুই পরিবারকে থামিয়ে দিলেন এবং বললেন, তোমরা রাস্তাঘাটে এগুলো কি শুরু করছো, আমাদের রাজ্যে তোমরা বিশৃঙ্খলা শুরু করেছো, এরপরে যদি কেউ প্রকাশ্যে আমার রাজ্যে মারামারি করে প্রকাশ্যে রাস্তাঘাটে, তাহলে আমি গর্দান নিয়ে নিব, কোনো বিচার একটাই, গর্দান নিয়ে নিব। এটা বলার পরে সেখানে উপস্থিত জনগণ যারা ছিল, এই দুই পরিবারের সবাই বেগে চলে গেছে, মানে ঘরে চলে গেছে। মজার ব্যাপার হচ্ছে এই দুই পরিবারের মানুষ যতই মারামারি করুক, এই মারামারির মধ্যে রোমিও আর জুলিয়েট কখনোই থাকে না, একে অপরকে আসলে ওইভাবে চিনিও না, দেখেও নাই, এই দুই মারামারির মধ্যে এরা নাই। এখন মারামারি শেষ হওয়ার পরে যখন সবাই ঘরে চলে গেল, তখন রোমিওর বন্ধু এবং রোমিওর কাজিন তারা রোমিওকে খুঁজতেছে যে রোমিও কোথায়, রোমিও কোথায়। তো একজন বলে উঠলো, দেখো রোমিও তো এখানে নাই, রোমিও তো রোজালিনের প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে আছে। আসলে রোমিও রোজালিনের সাথে প্রেম করছে, রিলেশন ছিল, কে রোজালিন রোমিওকে আশা দিয়েছে যে রোমিও তোমাকে আমি বিয়ে করব, কিন্তু রোজালিন মেয়েটা রোমিওকে ছেঁকা দিছে। রোজালিন কি করেছে, তার মানে কথা দিয়ে আর কথা রাখে নাই, সে রোমিওকে ছেঁকা দিছে, রোমিওকে বিয়ে করবে না, তার সাথে দেখাও করে না। রোমিও তখন ছেঁকা খেয়ে বেকা হয়ে, মানে দেবদাস টাইপের হয়ে, সে জঙ্গলের ভিতর, মানে একটা বনের ভিতর গিয়ে গাছতলে বসে বসে সে মন খারাপ করে বসে আছে। তখন রোমিওর বন্ধুরা রোমিওর কাছে গেছে, গিয়ে বলতেছে, রোমিও তুই সামান্য কারণে মন খারাপ করে আছিস, এই একটা মেয়ের জন্য তোর জীবন কি থেমে থাকবে? পৃথিবীতে বা এই ভেরোনা শহরে আরো কত মেয়ে আছে। তখন তারা রোমিওকে বোঝানোর চেষ্টা করে, মোটিভেশন দেয় যে একজন গেলে আরেকজন পাবি, আরো আছে, মন খারাপ করার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই। তখন রোমিও তাদের কথায় মোটিভেট হইতে পারে না, কারণ রোমিওর কথা হচ্ছে পৃথিবীর যত মেয়ে আছে সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে রোজালিন, রোজালিনের মতো আর নাই। পৃথিবী একদিকে, রোজালিন একদিকে, তোমরা যত মেয়ের কথাই বলো, অনেক মেয়ে আমি পাবো ঠিক আছে, কিন্তু রোজালিনের মতো তো আর পাবো না। সে রোজালিনের প্রেমে এতটাই মশগুল হয়ে থাকে। পরবর্তীতে ওই রাস্তা দিয়ে, সেখান দিয়ে যারা রোমিওর বন্ধু এবং রোমিও এবং রোমিওর বন্ধুরা বা রোমিওর কাজিন যেখানে কথা বলছিল, আড্ডা দিচ্ছিল, ওই রাস্তা দিয়ে এই জুলিয়েট, ক্যাপুলেট পরিবারের এক কাজের লোক, সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার ক্যাপুলেট পরিবারের ওই কাজের লোকের হাতে একটা চিঠি থাকে, একটা তালিকা থাকে, এরকম একটা চিঠি থাকে, সে এই চিঠিটা নিয়ে মানে যাচ্ছিল, একটা তালিকা থাকে, লিস্ট থাকে নামের। তখন ওই কাজের লোকটা না আসলে অশিক্ষিত, লেখাপড়া জানে না। তো কাজের লোকটাকে বলা হয়েছে যে আগামীকাল জুলিয়েটের 16তম বার্থডে বা 16তম বা 14তম এরকম, জুলিয়েটের বার্থডে, আগামীকাল বার্থডে, জুলিয়েটের 14তম জন্মদিন। তো এই 14তম জন্মদিন উপলক্ষে এই এলাকার যত গণ্যমান্য পরিবার আছে সবাইকে দাওয়াত দিছে এবং এখানে তাদের নাম লেখা আছে। তো বুড়ো কাজের লোকটা যে লেখাপড়া জানে না, অশিক্ষিত, সেটার ক্যাপুলেট পরিবারের ওই মিস্টার কাপুলেট আর খেয়াল করে নাই। তো বুড়ো কাজের লোক আর বলে নাই যে আমি তো লেখাপড়া জানি না, আমি কিভাবে নামগুলো পড়বো। সে কি করছে, ওই তালিকাটা নিয়ে বের হয়ে চলে আসছে। এবার এই লোকটা, কাজের লোকটা অশিক্ষিত হইলো। আমাদের সমাজে অনেক লোক আছে যারা লেখাপড়া জানে না কিন্তু ইন্টেলেকচুয়াল ভালো, মানে মেরিট, আলাদা একটা ব্রেন আছে, ব্রিলিয়ান্ট আছে, লেখাপড়া জানে না, নিরক্ষর কিন্তু ব্রেন আছে, মাথায় ঘিলু আছে।
তো লোকটা কি করছে, লোকটা এবার যারাই দেখে, পরিচিত যারাই দেখে তার কাছে গিয়ে বলে যে দেখো তো এখানে তোমার নাম আছে কিনা। তখন এই লোকগুলোর নাম পড়ে দেখে হ্যাঁ এখানে আমার নাম আছে। তখন বলে হ্যাঁ আমার নাম আছে। তো বলতেছে ও আচ্ছা আচ্ছা এখানে তোমার নাম আছে, তাহলে শোনো তুমি তো সৌভাগ্যবান। আগামীকাল জুলিয়েটের 14তম বার্থডে, জুলিয়েটের বাবা মা তোমাকে জুলিয়েটের বাসা দাওয়াত দিছে, আইসো। তো এবার আরেকজনকে ধরে যে যা তোমার নাম আছে, তো কেউ যদি বলে না আমার নাম নাই, তো সে আর বলে না, কিছু বলে না, বলবে না এমনিতেই। তো লোকটা চালাক খুবই। পরে সে রোমিওদের এখান দিয়ে যাচ্ছিল, এবার রোমিওর ফ্রেন্ডদেরকে বলতেছে তোমাদের নাম আছে এখানে। তো ওরা পড়ে দেখে যে সবার নাম আছে এলাকায়, কিন্তু রোমিওদের নাম নাই, কারণ রোমিও পরিবারের সাথে তো জুলিয়েট পরিবারের চিরশত্রুতা। তো চিরশত্রু একটা পরিবারের লোককে ওরা দাওয়াত দিবে এটা চিন্তাই করা যায় না, ইনভিটেশন দিবে চিন্তাই করা যায় না। পরে রোমিওর বন্ধুরা ভাবতেছে কি ব্যাপার, সবার নাম আছে আমাদের নাম নাই কেন। পরে আবার তারা একটু চালাকি করে বলতেছে হ্যাঁ এখানে তো আমাদের নাম আছে। আচ্ছা তো নাম তো আছেই। এবার লোকটা বলতেছে ও আচ্ছা আচ্ছা তোমাদের নাম আছে, তাহলে আগামীকাল জুলিয়েটের বার্থডে, এই বার্থডেতে তোমরা সবাই আসবা, তোমাদের দাওয়াত। এটা বলার পরে আবার লোকটা চলে গেল। এবার রোমিওর বন্ধুরা রোমিওকে বলতেছে রোমিও জুলিয়েটের বার্থডে, জুলিয়েট মেয়েটা অনেক সুন্দরী, চলো আমরা দেখে আসি। রোজালিন নাই তো কি হয়েছে, রোজালিন নাই তো কি হয়েছে, জুলিয়েটের মতো কাউকে পেলে তো রোজালিনের অভাব ঘুচে যাবে। রোমিও কোনোভাবেই মানতে রাজি নেই যে জুলিয়েট রোজালিনের চেয়ে বেশি সুন্দরী, তার চোখে রোজালিনের সেরা, জুলিয়েট কিছুই না, জুলিয়েট দুধ ভাত, জুলিয়েটের কোনো বেল নেই, মানে কোনো পাত্তাই নেই, মেইন হচ্ছে রোজালিন। পরে বন্ধুরা অন্য অ্যাঙ্গেলে চেষ্টা করলো। বন্ধুরা বললো আচ্ছা শোন আমরা ওইখানে যাই, ওইখানে গেলে আমরা পার্টি টাটি করবো, আর ওইখানে সব মানুষ আসবে এলাকার, তার মানে রোজালিনও আসবে। রোজালিন তোর সাথে দেখা করছে না, তুই হতাশ, তুই ছ্যাঁকা খেয়ে বেকার হয়ে আছিস, তাহলে রোজালিনের সাথে দেখা করতে পারবি, কথা বলতে পারবি, কেন রোজালিন এমন করছে তার কাছ থেকে জানতে পারবি। চল পার্টিতে যাই, রোজালিনের সাথে তুই দেখা করলি, এটা তো এই সুযোগটা তো পাবি তুই তখন। এটা বলার পরে রোমিও রাজি হয়ে যায় এবং পরবর্তী দিন তারা ছদ্মবেশে রুখে সং টং সেজে পার্টি টাটির লোকজন মানে একটু জোকার টোকার হয়ে তারা ছদ্মবেশে ওইখানে পার্টির দিকে এনজয় করে। পরে ওই পার্টিতে অংশগ্রহণ করে রোমিওর সাথে জুলিয়েটের হঠাৎ করে চোখাচোখি হয়ে যায়। রোমিও সবাইকে খুঁজে, ওইখানে পার্টিতে অনেককেই খুঁজে, কিন্তু রোজালিনকে সে খুঁজে পায় না। সবাইরে দেখে কিন্তু রোজালিনরে দেখে না। হঠাৎ করে রোজালিনকে খুঁজতে খুঁজতে জুলিয়েটের দিকে চোখ পড়ে এবং জুলিয়েট ও রোমিওর দিকে চোখ পড়ে এবং তারা দুজনকে দেখে ওই মুহূর্তে বলে না লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম, দুজনকে দেখে তাদের ভালো লেগে যায়। এই ভালো লাগা এবার এই তো শুরু হয়ে গেছে। জুলিয়েট তখন রোমিও জুলিয়েটের দিকে তাকিয়ে থাকে, এক পলকে তাকিয়ে থাকে, কি অস্থির এক মেয়ে, আর তো দেখি নাই এলাকায় এত সুন্দরী মেয়ে দেখলাম, কিসের রোজালিন ফোজালিন, জুলিয়েটের মতো তো কেউ হয় না। রোমিও ভাবতেছে যে এইটাই তো সেই, মানে অনেক সুন্দরী একটা মেয়ে। এদিকে জুলিয়েট ভাবতেছে এত সুন্দর একটা ছেলে এলাকায় হঠাৎ দেখলাম, এত সুদর্শন, এত কিউট, আগে তো কখনো দেখি নাই। এখন জুলিয়েটের আবার একটা নার্স আছে, দাইমা নার্স, যে নার্স জুলিয়েটকে লালন পালন করেছে, জন্মের সময় হেল্প করেছে, দাইমা বলে না, দাইমা। এখন এই নার্স জুলিয়েট এবার নার্সকে বলতেছে আচ্ছা নার্স এই ছেলেটাকে, এত সুন্দর ছেলে, সুদর্শন ছেলে, আগে তো কখনো দেখি নাই। তখন জুলিয়েট দেখলো যে এই ছেলেটা তো রোমিও মন্টেগু পরিবারের একমাত্র ছেলে রোমিও মন্টেগু। নার্স তখন বলতেছে হায় ভগবান, এই ছেলে এখানে কিভাবে পৌঁছলো, এই ছেলে এখানে কেমনে আসলো, এটা তো এখানে আসার কথা না, তাহলে এই ছেলে যে এখানে আসছে এখন তো পার্টিতে একটা মারামারি হয়ে যাবে, হায় হায় যদি ও চলে যেত। তখন নার্স আবার জুলিয়েটকে বলতেছে খবরদার, হ্যাঁ এই ছেলের দিকে ভুলও তাকাবে না, এই হচ্ছে আমাদের চিরশত্রু মন্টেগু পরিবারের ছেলে রোমিও মন্টেগু, ভুলে যাও তাকে। এই কথা বলে নার্স এই কি করে, এই মেয়েটাকে মানে জুলিয়েটকে টেনে নিয়ে তার ইয়েতে চলে যায়। এবার রাত তারা পার্টি শেষ করে রোমিও তারা চলে যায়, সবাই যার যার জায়গায়। এবার রোমিও মেয়েটাকে ভুলতে পারে না, জুলিয়েটও কিন্তু মেয়েটাকে মানে রোমিওকে ভুলতে পারে না, একে অপরকে মনে করতেছে। তখন রোমিওর খুবই দুঃসাহস, রোমিও জুলিয়েটদের বাড়ির কাছে চলে যায়। জুলিয়েট তার বাসায় জানালার পাশে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, এত সুন্দর ছেলে, এত সুন্দর এই সেই। এবং তখন জুলিয়েট বলে আহা তুমি রোমিও মন্টেগু পরিবারের ছেলে কেন হতে গেলা, তোমার নাম কেন মন্টেগু হতে গেল, তোমার নাম যদি অন্য কোনো নাম
হইতো তাহলেই তো তুমি ওই পরিবারের ছেলে হতে না। মানে সে বলতে চেয়েছে তোমার নাম কেন রোমিও মন্টেগু হতে গেল, কারণ তুমি রোমিও মন্টেগু দেখেই তো তুমি মন্টেগু পরিবারের ছেলে। তোমার নাম যদি রোমিও মন্টেগু না হতো তাহলে তুমি অন্য পরিবারের ছেলে হতা। তখন মেয়েটা আবার বলে কি যে ধুর নামে কি আসে যায়, জুলিয়েট বলে ধুর নামে কি আসে যায়, গোলাপকে আমরা যে নামে ডাকি গোলাপের সুগন্ধ তো গোলাপের মতোই থাকবে। গোলাপকে যে নামে ডাকি নামে কি আসা যায়, গোলাপকে যদি তুমি শাপলা নামে ডাকো, গোলাপকে যদি তুমি রজনীগন্ধা নামে ডাকো, গোলাপকে যদি তুমি হাঙ্কি পাঙ্কি নামে ডাকো, যে নামে ডাকো গোলাপের গ্রাম তো গোলাপের মতোই থাকবে। এগুলো বলে মেয়েটা। এরপরে রোমিওর সাথে রোমিও আবার মেয়েটার কথা শুনে আবার রোমিওর সাথে মেয়েটার কথাবার্তা হয় জুলিয়েটের, এবং দুজনের মধ্যে ভাব আদান প্রদান হয় এবং তারা একে অপরের সাথে প্রেমে লিপ্ত হয়ে যায়। তো রোমিওর এই প্রেম খুব ভালোভাবে চলছিল। রোমিও এবং জুলিয়েট তারা এই যে এখানে আমি যে সন্ন্যাসীর নাম লিখছি ফ্রায়ার লরেন্স, তার একটা আস্তানা ছিল, তার আস্তানায় রোমিও আর জুলিয়েটের মানে প্রেমের ওইখানে প্রেমের যে লীলা খেলা বলে প্রেম, তাদের প্রেম বা ডেটিং, যেটা সোজা কথা আধুনিক বাংলায়, তখন তো লিটনের ফ্ল্যাট ছিল না, তখন আধুনিক বাংলায় যেটা মানে খাটে এখন মডার্ন যুগে যেটা বলতে হয় যে ফ্রায়ার লরেন্সের জায়গাটা ছিল তাদের ডেটিং প্লেস, ডেটের প্লেস ছিল কার, রোমিও এবং জুলিয়েটের। এবং ফ্রায়ার লরেন্স এই সন্ন্যাসী রোমিও এবং জুলিয়েটকে নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসতো, খুবই মানে তাদেরকে দুজনকে খুব আদর করতো, তাদেরকে ছেলে মেয়ের মতোই জানতো, লোকটা অনেক ভালো সন্ন্যাসী একজন। এখন এই তাদের প্রেম কাহিনী চলতেছে এদিকে ভালোভাবেই চলতেছে। এদিকে আরেকটা কথা বলে নেই, এই জুলিয়েটের 14তম জন্মদিনে প্যারিস নামে এক লোক জুলিয়েটের জন্মদিনে আসছে। সেখানে প্যারিস হচ্ছে রাজার আত্মীয়, মানে প্রিন্স এসকালাসের মানে ভেরোনার যে শাসক, ওই এলাকার যে যুবরাজ, তার আত্মীয়র নাম হচ্ছে, একজন আত্মীয় হচ্ছে প্যারিস। আত্মীয়কে ইংলিশে কিংসম্যান বলে আর কি, কিংসম্যান বা লিটারেচারের ভাষায় কিংসম্যান মানে আত্মীয়, রিলেটিভ। তাহলে প্যারিস হচ্ছে কার আত্মীয়, রাজার আত্মীয়। প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে ঠিক হয় 14তম জন্মদিনে, এবং বলা হয় জুলিয়েট যেহেতু এখন ছোট, তাহলে এখন জাস্ট আমরা এঙ্গেজমেন্ট করে রাখবো, আংটি পরিয়ে রাখে এঙ্গেজমেন্ট করে রাখে। জুলিয়েটের বয়স যখন 14 থেকে 16 বছর হবে, 16তম জন্মদিনে গিয়ে তখন জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ে ঠিক মানে বিয়ে হয়ে যাবে। এটা ছিল কমিটমেন্ট, প্যারিসের পরিবার আর জুলিয়েটের পরিবার, দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় এবং পার্টিতে ঘোষণা দিয়ে দেয়। এদিকে রোমিও জুলিয়েটের প্রেম তো চলতেছে, ফ্রায়ার লরেন্সের আস্থানায় গিয়ে তাদের প্রেম চলে। তো জুলিয়েটের একটা কাজিন, তার নাম হচ্ছে টাইবল্ড উচ্ছৃঙ্খল একটা ছেলে, বখাটে একটা ছেলে, কিশোর গ্যাং টাইপের আছে না, টিকটকার টাইপের কিছু পোলাপাইন আছে না, টিকটক করে গ্যাং, কিশোর গ্যাং, এরপরে আলতু ফালতু শুধু মারামারি করে, ফাজিল টাইপের আর কি। তো আবর্জনা আর কি, সমাজের আবর্জনা টাইপের। তো এই আবর্জনা টাইপের একটা ছেলে হচ্ছে টাইবল্ড, সে হচ্ছে জুলিয়েটের ভাই, চাচাতো ভাই। জুলিয়েটের চাচাতো ভাই টাইবল্ডের স্বভাব ছিল কয়েকটা ছেলে পেলে নিয়ে গ্যাং নিয়ে হাঁটা এবং গায়ে পড়ে মানুষের সাথে মারামারি করা। তো টাইবল্ড কি করছে, একদিন রাস্তায় গায়ে পড়ে রোমিওর এক বন্ধুর সাথে মারামারি লেগে গেছে। দোষটা আসলে টাইবল্ডেরই, কিন্তু সে গায়ে পড়ে মারামারি লেগে গেছে। তো মারামারির এক পর্যায়ে কি হয়েছে, কঠিন মারামারি। তখন রোমিও খবর পাইছে যে মানে টাইবল্ডের সাথে মারামারি লাগছে। তো রোমিও খবর পাইছে যে রোমিওর বন্ধুকে টাইবল্ড মারছে। রোমিও তখন আসছে, তখন টাইবল্ড আর রোমিওর মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে। আবার রোমিও তো ওই যে মন্টেগু পরিবারের ছেলে, টাইবল্ড তো কাপুলের পরিবারের ছেলে, দুই পরিবারের দ্বন্দ্ব তো আছে, এই কারণে মারামারি, কঠিন মারামারি। পরে টাইবল্ড এক পর্যায়ে ছোরা বের করে, তলোয়ার মানে ছুরি বের করে রোমিওকে মারবে বলে। তো ছুরি বের করে আবার মারতে যায়, রোমিও সরে যায়, পরে টাইবল্ডের ছুরি টাইবল্ডের পেটেই ঢুকে টাইবল্ড মারা যায়। টাইবল্ড এখানে মারা যায়। টাইবল্ড মারা যাওয়ার পরে এবার রাজ্যের মধ্যে সবার মধ্যে জানাজানি হয়ে গেছে রোমিও আর টাইবল্ডের মারামারিতে টাইবল্ড মারা গেছে। এবার ওই যে প্রিন্স এসকালাস যে শাসক, উনি তো নাটকের শুরুতে ঘোষণা করেছে যে আমার এলাকায় আর যদি কখনো মারামারি করতে দেখি প্রকাশ্যে, তাহলে আমি কিন্তু গর্দান নিয়ে নিব। তখন এই প্রিন্স এসকালাস কি করছে, সে এই ফ্রায়ার লরেন্স এই টাইবল্ডকে এই যে রোমিওকে ধরে নিয়ে যায় এবং রোমিওকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, কারণ রোমিও প্রকাশ্যে মারামারি করেছে, টাইবল্ড মারা গেছে। পরে ওইখানে উপস্থিত জনতা, রাজা মানে রোমিওকে গর্দান নিয়ে নিবে, পরে উপস্থিত জনতা রাজাকে বুঝায় যে দেখেন আমরা সেখানে ছিলাম, রোমিওর কোনো দোষ নাই, টাইবল্ডে মারামারি শুরু করছে এবং টাইবল্ড নিজের ছোড়াতে নিজে মারা গেছে, রোমিওর কোনো দোষ নাই। পরে রাজা বুঝতে পারলো যে রোমিওর কোনো দোষ নাই, ঠিক আছে, কিন্তু রোমিওর দোষ হচ্ছে রোমিও কেন আমার কাছে রাজার কাছে সালিশ না এনে নিজে কেন নিজের হাতে আইন তুলে নিল। এই জন্য রাজা ক্ষিপ্ত হয়ে রোমিওকে দূরের একটা দ্বীপে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়, নির্বাসন দিয়ে দেয়, যে রোমিও আর এই জায়গায় আর ফিরে আসতে পারবে না, সে ওই দ্বীপে বাস করবে আজীবন, ওই এলাকায় বাস করবে, নির্বাসন দিয়ে দেয়।
পরে নির্বাসন দেওয়ার পরে রোমিও আর জুলিয়েটের মধ্যে দেখা হয়, দুজন দুজনকে ধরে কান্নাকাটি করে। জুলিয়েটের তো রোমিওকে নির্বাসন দিয়ে দিয়েছে, রোমিও অনেক দূরে। তো রোমিও এখানে থাকে, মাঝে মাঝে ফ্রায়ার লরেন্সের মাধ্যমে জুলিয়েটের সাথে যোগাযোগ করতে পারে, তবে তার জীবনটা ওইভাবে নির্বাসনে কেটে যাচ্ছে। পরে আস্তে আস্তে ঘটনা হচ্ছে জুলিয়েটের 14 বছর থেকে আস্তে আস্তে 16 বছর প্রায় কাছাকাছি চলে আসছে। এদিকে 16তম জন্মদিনে জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ে ঠিক হয়। প্যারিসের বিয়ে ঠিক হয় কারণ কথা আছে যে 16তম জন্মদিনে জুলিয়েট আর প্যারিসের বিয়ে। তো জুলিয়েট তো বুঝতে পারছে বিয়ে হয়ে যাবে, এদিকে রোমিও নাই। জুলিয়েট অনেক কান্নাকাটি করে রোমিওর জন্য, জুলিয়েটের তো বিয়ে হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই ফাঁকে রোমিও আর জুলিয়েট কিন্তু বিয়েও করে ফেলছে। কার কাছে? এই যে ফ্রায়ার লরেন্সের আস্তানায় রোমিও আর জুলিয়েট কিন্তু বিয়েও করে ফেলছে, দুজনকে বিয়ে করে ফেলছে। ওই যে টাইবল মারা যাওয়ার আগেই ঘটনা, তারা দুজনই কিন্তু বিয়ে করে ফেলছে। কারণ ওই যে 16তম জন্মদিনে তো জুলিয়েটের বিয়ে ঠিক, এজন্য আগেই বিয়ে করে ফেলছে যাতে বিয়ে আর না হয়। এদিকে রোমিও তো নির্বাসনে আছে, জুলিয়েট কান্নাকানি করতেছে কারণ তারা তো হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এদিকে 16তম জন্মদিনে তার সাথে তার বিয়ে হবে। তখন জুলিয়েট এবার আর কোনো উপায় না দেখে সে ফ্রায়ার লরেন্সের কাছে গেল, এই ভদ্রলোকের কাছে গেল, সন্ন্যাসী গিয়ে বলল, ফাদার আপনি তো সব ঘটনায় জানেন, এদিকে 16তম জন্মদিনে আমার বিয়ে হয়ে যাবে প্যারিসের সাথে, আমি তো বিবাহিত, আমি তো এই রোমিওকে ছাড়া বাঁচবো না, আপনি আমাকে রোমিওর কাছে নিয়ে যান অথবা রোমিওকে এনে দেন, আর এগুলো করতে যদি না পারেন তাহলে আমাকে বিষ এনে দেন, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। তখন ফ্রায়ার লরেন্স অনেক চিন্তায় পড়ে গেল, কারণ রোমিওর কাছে তাকে নিয়ে যাওয়া আবার রোমিওকে আনা অনেক ঝামেলার ব্যাপার, এটা তো সম্ভব না, এদিকে বিষ খেয়ে মেয়েটা মারা যেতে পারে। তখন ফ্রায়ার লরেন্স অনেক সাধু মানে সন্ন্যাসী অনেক চিন্তা ভাবনা করে এই জুলিয়েটকে একটা বোতল দিল, মানে ওষুধ দিল, মেডিসিন দিল। তো এটা আসলে একটা মেডিসিন। তো জুলিয়েটকে বললো, জুলিয়েট এই মেডিসিনটা তুমি খাও, এটা খেলে তোমার শরীরে বিষের, মানুষ মারা গেলে যে বিষক্রিয়াটা হয় তুমি এটা খেলে তুমি অজ্ঞান হয়ে যাবে এবং তোমার মুখ দিয়ে ফেনা বের হবে, শরীর নীল হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, সবাই মনে করবে তুমি মারা গেছো, কিন্তু আসলে তুমি মারা যাবা না, তুমি 24 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবা, 24 ঘন্টা পরে তোমার জ্ঞান ফিরে যাবে। তো সবাই ভাববে তুমি মারা গেছো, তো সবাই তোমাকে মৃত ভেবে চার্চে নিয়ে আসবে, তোমার সৎকার করবে, দাফন কাফন করবে। তখন আমি রোমিওকে খবর পাঠিয়ে দিব, রোমিও এসে তোমাকে, তুমি যখন সজাগ হয়ে যাবে, সবাই তো জানবে তুমি মারা গেছো, পরে তোমাকে আমি রেখে দিব গোপনে, তুমি যখন সজাগ হয়ে যাবে তখন রোমিও এসে তোমাকে নিয়ে যাবে, তুমি রোমিওর সাথে পালিয়ে যাবা। চমৎকার একটা ঘটনা। এবং নাটকের এই পর্যায়ে এসে নাটকটা চাইলে একটা কমেডি হইতে পারতো, অর্থাৎ সুন্দর একটা মিল হইতে পারতো রোমিও আর জুলিয়েটের, কারণ ফাদার যেভাবে প্ল্যান করছে সুন্দর একটা মিল হয়ে যায় এবং নাটকটা কমেডি হয়ে যেতে পারতো। কিন্তু আসলে দুঃখজনক হলো সত্যি এই নাটকটা কমেডি না, এটা শেক্সপিয়রের একটা অন্যতম ট্রাজেডি কিভাবে হলো আমি এখন সেই দিকেই যাচ্ছি। ফ্রায়ার লরেন্স যখন এই প্ল্যানটা করলো তখন এই জুলিয়েট তো মোটামুটি মনে একটু সান্ত্বনা পেল, যাক এইভাবে হইলে তো ভালোই হয়। তখন যেদিন 16তম জন্মদিন জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ের আয়োজন চলছে, ওই দিন জুলিয়েট কি করলো, ফাদারের দেওয়া ওই ওষুধের বোতলটা জুলিয়েট খেয়ে ফেললো। খাওয়ার পরে তার মৃত্যুর মতো সবাই ভাবলো জুলিয়েট মারা গেছে, তার শরীর নীল হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে পুরো বডি ঠান্ডা হয়েছে, ডেড বডির যেমন হয় ঠিক এমন হয়ে গেছে। সবাই দেখলো যে পাশে বিষের বোতল, তো বিষের বোতল দেখে সবাই কান্নাকাটি শুরু করলো, আহা জুলিয়েট চলে গেল, কি অভিমান ছিল এই সে অনেক কিছু। পরে তারা জুলিয়েটকে গোসল টোসল করিয়ে, সুগন্ধি পরিয়ে, কাফনের সাদা কাপড় পরিয়ে তারা কফিনের ভিতর জুলিয়েটের লাশটাকে ঢুকিয়ে তারা চার্চে ফাদারের কাছে পাঠাই দিল, ওই চার্চে আর কি, তো মানে লাশের দাফন কাফন হবে, ফ্রায়ার লরেন্সের দায়িত্বে আছে, পাঠাই দিল আর কি এখানে। এদিকে ফ্রায়ার লরেন্স সন্ন্যাসী কি করছে, একটা সুন্দর করে চিঠি লিখছে রোমিওর কাছে যে, প্রিয় রোমিও, আমি জুলিয়েটকে এরকম একটা ওষুধ দিয়েছি, সবাই মনে করেছে জুলিয়েট মারা গেছে, আসলে জুলিয়েট মারা যায়নি, তুমি এসে জুলিয়েটকে নিয়ে যাও, জুলিয়েট জীবিত হয়ে যাবে, 24 ঘন্টার পরে জুলিয়েটের এই বিষক্রিয়া কেটে গেলে সে মানে হয়ে যাবে। এটা বলার পরে এই ফ্রায়ার লরেন্স একটা চিঠি লিখে দিয়েছে, কার কাছে, এক দূত মানে সংবাদ বাহক, এই সংবাদ বাহক বা দূতের কাছে চিঠিটা লিখে দিল, দূত চিঠিটা নিয়ে রোমিওর কাছে চলে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, দূত রোমিওর কাছে যাওয়ার আগেই রোমিও তার আরেক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে গেছে যে জুলিয়েট সুইসাইড করছে। কারণ কেউ তো জানে না জুলিয়েট যে আসলে বেঁচে আছে, এটা জানে একমাত্র হচ্ছে সন্ন্যাসী ফ্রায়ার লরেন্স, আর কে জানে, আর জানে হচ্ছে জুলিয়েট নিজে। ফ্রায়ার লরেন্স জানে আর জুলিয়েট নিজে জানে যে সে মরে নাই।
কিন্তু ওই বন্ধুরা তো আর এগুলো জানে না, রোমিওর বন্ধুরা। তখন রোমিও বন্ধুদের কাছে খবর পাইছে যে জুলিয়েট মারা গেছে। জুলিয়েট মারা গেছে, এই দুঃখ রোমিও সইতে পারে নাই। রোমিও এক সাপের ওঝার কাছ থেকে, সাপের যে ওঝা তার কাছ থেকে সাপের বিষ সংগ্রহ করে, কারণ তখনকার দিনে সাপের বিষটা অ্যাভেলেবেল আর কি মারা যাওয়ার জন্য। এখনকার দিনে না কত বিষ, তেলা পোকার বিষ, ইঁদুর মারার বিষ, ছাড় পোকার বিষ, তখন তো এত বিষ ছিল না, সাপের বিষটা অ্যাভেলেবেল ছিল। পরে সে সাপের বিষটা সংগ্রহ করে, তার কথা হচ্ছে সাপের বিষ খেয়ে মারা যাবে। তো রোমিও ডিসিশন নিছে, না এখনই মরবো না, আমি মৃত্যুর আগে জুলিয়েটকে এক নজর দেখবো, দেখে আমি মনের শান্তি, এরপর আমি মারা যাব। পরে জুলিয়েট কি করে, রোমিও কি করে, তাড়াতাড়ি করে ওই ফ্রায়ার লরেন্সের আস্তানায় যেখানে জুলিয়েটের লাশটা রাখা আছে ওখানে আসে। চিঠি কিন্তু পায় না। এদিকে সংবাদবাহক রোমিওর কাছে গিয়ে দেখে যে রোমিও এখানে নাই, রোমিও আগেই চলে আসছে। রোমিও আবার এসে দেখে প্যারিস কিন্তু জুলিয়েটকে অনেক ভালোবাসতো। এই প্যারিসকে কিন্তু আমরা বাপ্পারাজের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? প্যারিস হচ্ছে বাংলা সিনেমার বাপ্পারাজ। প্যারিসও কিন্তু চরম মানে খুব কষ্টে আছে, সে মানে জুলিয়েটকে চরম ভালোবাসতো। তো প্যারিস জুলিয়েটের লাশটা দেখতে আসছে। কোথায় দেখতে আসছে? ওই চার্চের ওখানে যেখানে কফিন আছে। এবার এই রোমিও আর প্যারিসের সাথে মুখোমুখি হয়েছে। রোমিও প্যারিসকে দেখে রোমিওর মাথা গরম হয়ে গেছে, কারণ রোমিও ওই যে প্যারিসের সাথে তার বিয়ে হয়েছে, রোমিও চিন্তা করছে যেহেতু প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে ঠিক হয়েছে, প্যারিস এগুলোর জন্য দায় আছে প্যারিসের। এই জন্য রোমিও কি করে, প্যারিসের সাথে কঠিন মারামারি লাগে। মারামারির এক পর্যায়ে রোমিও প্যারিসকে ছোড়া ঢুকায় প্যারিসকে ওইখানেই মেরে ফেলে। প্যারিস শেষ, মারা গেছে। রোমিও আবার জুলিয়েটের কাছে যায়, গিয়ে জুলিয়েটের নিথর দেহটা পড়ে থাকতে দেখে। রোমিও জুলিয়েটের কপালে কিস খায়, জুলিয়েটকে আদর করে। তখন সে আর কান্না, নিজে আবেগ ধরে রাখতে পারে না। তখন সে নিজের পেটে যে ছোড়া আছে, ছুরি, পেটের কাছে যে যে বিষের যে সাপের বিষ ইয়ে করছে, বাট যে ছোড়াটা সাপের বিষটা, সে রোমিওটা সাপের বিষটা খেয়ে ফেলে। খেয়ে সেখানে আত্মহত্যা করে, মারা যায়, রোমিও মারা যায়। রোমিও মারা যাওয়ার ঠিক কিছুক্ষণ পরে জুলিয়েটের জ্ঞান ফেরে। ওই যে 24 ঘন্টা টাইম ছিল, ওই বিষক্রিয়াটা শেষ হয়ে যায়। জুলিয়েটের জ্ঞান ফেরার পরে জুলিয়েট থেকে হায়, রোমিও আর বেঁচে নাই। জুলিয়েট তখন অবাক হয়ে যায়, কি ব্যাপার, এরকম হওয়ার তো কথা ছিল না। ফ্রায়ার লরেন্স তো আমাকে বলেছিল যে রোমিওর কাছে চিঠি পাঠাবে, রোমিও আসবে, আমাকে নিয়ে যাবে। তখন জুলিয়েট বুঝতে পারে যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণেই এরকম হয়েছে, রোমিও হয়তো খবরটা পায়নি, রোমিও সুইসাইড করেছে। তখন জুলিয়েট ওই রোমিওর পেটে একটা ছোরা থাকে, পেটের কাছে ছুরি নিয়ে হাঁটতো তো তখনকার ছেলেরা, তো ওই ছোরাটা বের করে জুলিয়েট নিজের পেটে নিজে ছুরি চালিয়ে জুলিয়েটও মারা যায়। জুলিয়েট রোমিও দুজনেই মারা যায়। মারা যাওয়ার পরে তখন ফ্রায়ার লরেন্স এবং ওই রোমিও মন্টেগো পরিবারের সবাই ওখানে এসে দেখে দুজনেই মারা গেছে। পরে প্রিন্স এসকালাস তাদের দুইজনের লাশটাকে প্রকাশ্যে জনগণের সামনে এনে সবাইকে একটা লেসন দেয় যে দেখো, এই দুই পরিবারের দ্বন্দ্বের কারণে আজকে তাদের প্রিয় সন্তানদেরকে হারাইলো পরিবারের। তো তোমরা আর মারামারি করবে না, দ্বন্দ্ব করবে না, মারামারি সংঘাতের ফলাফল কিন্তু ভালো হয় না। তো এটা বলেই সবাইকে সতর্কবাণী করে দিল। এদিকে নাটকও শেষ হয়ে গেল, রোমিও এবং জুলিয়েট দুজনে মারা গেল। এই রোমিও জুলিয়েটের মৃত্যুর মাধ্যমে এটা একটা অন্যতম ট্র্যাজেডি হয়ে রইল ইতিহাসে আর কি। তো আমি দীর্ঘক্ষণ ধরে নাটকটা আলোচনা করেছি। এই নাটকটা অনেকে জানতেন, অনেকে বেশিরভাগই জানতেন না, শুধু নাম জানতেন। যাদের কাছে নাটকটার কাহিনী ভালো লেগেছে তারা কমেন্ট বক্সে 1 লিখে আমাকে জানান, ভালো লাগলে 1 লিখুন, 1 লিখে আমাকে জানান যে কেমন লেগেছে। হ্যাঁ, ভালো লাগলে একটু 1 লিখুন কমেন্ট বক্সে। ভালো লাগলে কমেন্ট বক্সে 1 লিখুন। বুঝতে পেরেছেন কিনা একটু জানান, ক্লিয়ার কিনা ব্যাপারটা। চলবে, ক্লাসটাকে চলবে, এরকম আরো 5টা নাটক আছে, চলবে। আজকের লেকচারে আরো 5টা নাটকের কাহিনী আছে। আচ্ছা, আমাদের সাথে অনেকে আছেন, কমেন্টগুলো পড়ে দেই। আবরার মাহির আছেন, আফিয়া ফারজানা, যাযাবর জয়, মিতা সাহা পূজা, রুবেল আহসান, এরপরে ফয়সাল হোসেন আছে, আনোয়ার হোসেন আছে, সুখ পাখি আছে, আফিয়া ফারজানা, ইশতিয়াক আছে, রুবেল আহসান আছে। আচ্ছা ঠিক আছে, চলবে, সবাই বলছে চলবে। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক। তো এই নাটকের আরেকটা কথা বলি, এই যে রোমিও জুলিয়েটের নাটকের 2-3টা কোটেশন আছে যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সেটা হচ্ছে, হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই কোটেশনটা দেখো, 1 নাম্বারটা দেখো, এখানে বলছে হোয়াটস ইন এ নেম, ভালো করে বুঝে নাও, হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়, নামে কি আসে যায়। দ্যাট হুইচ, দেখো, দ্যাট হুইচ উই কল রোজ, যেটাকে আমরা গোলাপ বলে ডাকি, বাই এনি আদার নেম, সেটাকে অন্য নামে ডাকলেও উড স্মেল অ্যাজ সুইট অ্যাজ। সোজা কথা হচ্ছে, ভাবানুবোধ হচ্ছে নামে কি আসে যায়, দ্যাট হুইচ উই কল রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, অর্থাৎ গোলাপকে আমরা যে নামে ডাকি গোলাপের গ্রাম তো গোলাপের মতোই থাকবে। এই উক্তিটা করেছেন এই নাটকে, এই উক্তিটা করেছে জুলিয়েট, ঠিক আছে, জুলিয়েট উক্তিটা করে। এবং এটা কিন্তু সাধারণ, এই উক্তিটা কিন্তু সলিলোকুই, এটা হচ্ছে জুলিয়েট করে এবং এটাকে বলা হয় সলিলোকুই। সলিলোকুই মানে হচ্ছে স্বগতোক্তি, নাটকের ভিতর, হ্যাঁ, মনে মনে কথা বলে ওঠা, ঠিক আছে, মনে মনে আনমনে কথা বলে ওঠা, মনে মনে কথা বলা। মানে দেখবে না নাটক, আমরা যখন নাটক দেখি যে একটা ক্যারেক্টার মনে মনে কথা বলতেছে, আমরা শুনতেছি বাট সে কথাটা মনে মনে বলতেছে, এটা বোঝাচ্ছে, এগুলোকে বলা হয় সলিলোকুই বা স্বগতোক্তি। তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি যা যা দরকার সবই রাখছি। এইভাবে আসতে পারে যে হোয়াটস ইন এ নেম, দ্যাট হুইচ উই কল রোজ, ব্লা ব্লা ব্লা, এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে। তাহলে এই নাটকের নাম হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। যদি বলা হয় এই নাটকটার কোন, মানে এই নাটকটা রোমিও জুলিয়েটের মধ্যে এই নাটকটা উক্তিটা কে করেছে, তাহলে জুলিয়েট এই উক্তিটা করেছে। এরপর এটা কি ধরনের উক্তি আসতো, এটা লিটারি টার্মস, কি ধরনের উক্তি, সলিলোকুই বা স্বগতোক্তি। এটা একটু মাথায় রেখো, কি সুন্দর একটা ব্যাপার না, নামে কি আসে যায়, গোলাপকে যে নামে রাখো গোলাপ তো আসলে গোলাপের গ্রাম তো গোলাপের মতোই। এরপর আরেকটা বিখ্যাত কোটেশন, ইট ইজ দ্য ইস্ট, এটা হচ্ছে পূর্ব দিক, এন্ড জুলিয়েট ইজ দ্য সান, রোমিও বলে যে এটা যদি পূর্ব দিক হয় তাহলে জুলিয়েট হচ্ছে এই সূর্য, জুলিয়েটকে সে কতটা প্রায়োরিটি দিয়েছে। এরপর একটা হচ্ছে ইফ লাভ ইজ ব্লাইন্ড, যদি এরকম বলছে যে যদি পৃথিবী, মানে ভালোবাসা যদি অন্ধ হয়, ইট বেস্ট অ্যাগ্রিস উইথ নাইট, এটা রাতের সাথে মিলে, অর্থাৎ ভালোবাসা যদি ব্লাইন্ড হয়, অন্ধ হয়, তাহলে আসলে এটা রাতের মতো। এই উক্তিটা করেছে জুলিয়েট, আমি এটা লিখি নাই বাট চাইলে এটা লিখে রাখতে পারো খাতায়, এটা জুলিয়েটের উক্তি, মানে ভুলে লিখি নাই আর কি। তাহলে এটা করেছে রোমিও আর এই উক্তিটা করেছে জুলিয়েট। প্রথম উক্তিটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায়, মানে বিসিএস পরীক্ষায় এটা বারবার আসে কিন্তু, হোয়াটস ইন এ নেম, এই কথাটা মাথায় রেখো।